তো দেখো, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। হুম যারা ভিডিও দেখছো তারা সবাই আশা করি খুব ভালো আছো। তো প্রথম কথা, আমাকে দেখেই বুঝতে পারছো আমার যে আমি প্রপারলি লকডাউন পালন করছি। তো চেষ্টা করব তোমরাও প্রপারলি লকডাউন পালন করো, এটা একটা অনুরোধ। তাহলে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আমার ফেস টু ফেস দেখা হবে। তো আমরা অ্যাকচুয়ালি মানে বিভিন্ন জায়গা থেকে অ্যাকচুয়ালি মানে ফোন আসছে, যে ফোন এসে বলছে যে স্যার আপনি তো 12-এর চ্যাপ্টার ওয়াইজ আপনি ক্লাস করাচ্ছেন, খুব ভালো করাচ্ছেন। তো 11কেও অ্যাকচুয়ালি যদি একটুখানি শুরু করা যাক তাহলে খুব ভালো হয়। যদি শুরু করা যায় 11ও তাহলে খুব বেটার হয়। তো সেই হিসাবে 11ও ভাবলাম, না সত্যি তো 11ও তো অ্যাকচুয়ালি করা উচিত, কারণ 11ও তো অলরেডি ওরা কিছুটা হলেও পিছিয়ে পড়েছে, কারণ এই সময় অলরেডি ওরা অন্য বছর স্টার্ট হয়ে যায়। তো এবছর এখন একটু হলেও আমরা পিছিয়ে আছি, তো আশা করি খুব বেশি পেছনে থাকবো না। কারণ একবার যখন ক্লাস স্টার্ট হয়ে যাবে, অর্থাৎ কিনা যখন আমি অনলাইনে পুরোপুরি ক্লাস 11এরও দিতে থাকবো, তখন পুরো ব্যাপারটা আস্তে আস্তে মানে পুরো নর্মাল হয়ে যাবে, অর্থাৎ আমি রেগুলার ক্লাস করাবো। এবার যেটা হচ্ছে যে একটুখানি প্রথমে আমার নিজের ইন্ট্রোডাকশান দিই। আমার অ্যাকচুয়ালি মেনলি আমি কেমিস্ট্রি পড়াই। তো আমার নাম হচ্ছে সৌমেন মণ্ডল। বাড়ি বলতে পারো বর্ধমান ডিস্ট্রিক্টে বাড়ি। হয়তো তোমরা যারা ভিডিও দেখছো তারা হয়তো আমি যে এলাকায় থাকি সেটা এলাকার নাম বলছি না, কারণ চিনতে পারবে না। তো এখন এই মুহূর্তে তো আমি তো বাড়িতেই আছি, তোমরাও বাড়িতে আছো। এবার দেখো, এই বাড়িতে থেকেও অ্যাকচুয়ালি আমরা চেষ্টা করছি অনলাইনের মাধ্যমে বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো করার জন্য। তো যেটা অ্যাকচুয়ালি হয় যে মানে স্টুডেন্টদের ক্ষেত্রে একটুখানি প্রথমে একটু সায়েন্সের মানে একটু সায়েন্স সম্বন্ধে একটুখানি বলি, তারপরে তো আস্তে আস্তে আমি নিজের সাবজেক্টে বলবো। তো আশা করি যারা ভিডিও দেখছো তারা সবাই তো মানে সায়েন্স নিয়ে পড়বে বলেই অ্যাকচুয়ালি আমার ভিডিও দেখছো, নাহলে আমার ভিডিও দেখতে না। তো যাই হোক, আমার ভিডিও দেখছো। তো প্রথমেই আসি যে সায়েন্সের অ্যাকচুয়ালি মানে অনেকে বলে যে সায়েন্স পড়তে গেলে প্রচুর নাকি ইয়ে লাগে, বুদ্ধি লাগে, প্রচুর প্রচুর নাকি মেরিটোরিয়াস হতে হয়। তো এই সমস্ত কথাগুলো অ্যাকচুয়ালি হচ্ছে পুরোপুরি রং আমার মতে আর কি, মাই ওন ভিউ। তো সেই হিসাবে আমি বলবো যে ক্লাস 10-এর যেটুকুনি বেসিক জিনিস আছে, ওই বেসিক জিনিসটা যদি তোমার পুরোপুরি ক্লিয়ার থাকে, মানে সায়েন্সের যেটুকুনি অ্যাকচুয়ালি সায়েন্সের পার্ট আর কি, 10-এর সায়েন্সের পার্টটা যদি মোটামুটি তোমার ক্লিয়ার থাকে, তাহলে আমি বলতে পারবো যে 11-12-এ সায়েন্স নিয়ে ইজিলি পড়তে পারবে। এবার যেটা সায়েন্সের সবচেয়ে যেটা দরকার হয় সেটা হচ্ছে প্র্যাকটিস। মানে সায়েন্সের দুটো ওয়ার্ড অ্যাকচুয়ালি খুব মানে কমন ওয়ার্ড, সবসময় টিচাররা বা আমিও নিজেও ইউজ করি। সেটা হচ্ছে মানে একটা হচ্ছে মেরিটোরিয়াস, একটা হচ্ছে লেবোরিয়াস। মেরিটোরিয়াসটা অ্যাকচুয়ালি হচ্ছে উপরওয়ালা প্রদত্ত জিনিস, যেটা অ্যাকচুয়ালি মানে তোমার ওটা অ্যাকচুয়ালি গেন করা যায় না, মেরিটোরিয়াসটা গেন করা যায় না। কিন্তু লেবোরিয়াস অর্থাৎ কিনা লেবার দেওয়া, অর্থাৎ কিন্তু তুমি পরিশ্রমী, এটা তোমার অ্যাকচুয়ালি হ্যাবিচুয়েটের উপরে নির্ভর করবে যে তুমি কতটা বেশি অ্যাকচুয়ালি একটা সাবজেক্টে বা একটা সায়েন্স সাবজেক্টে বা যে কোনো ইয়েতেই যে তুমি কতটা বেশি লেবার দিচ্ছ। এই লেবারের উপরে অ্যাকচুয়ালি নির্ভর করে পুরো সায়েন্সটা তুমি কতটা কভার করতে পারবে। ঠিক আছে, তো সায়েন্স কভার করার জন্য একটাই দরকার, সেটা হচ্ছে লেবোরিয়াস হতে হবে। মেরিটোরিয়াস নর্মালি যেটুকুনি দরকার ওটুকুনি সবাই আছে। ঠিক আছে, আর একটা দরকার সেটা হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। প্র্যাকটিসই হচ্ছে সায়েন্সের সবচেয়ে বড় অস্ত্র। সেই হিসাবে বলবো প্র্যাকটিস ছাড়া কোনো দিনই মানে সায়েন্সে বেস্ট রেজাল্ট করা সম্ভব না। হয়তো পাস করে যেতে পারবে কোনো রকমে, কিন্তু কোনো দিন তুমি বেস্ট জায়গায় পৌঁছানোর জন্য তোমাকে একটাই দরকার, সেটা হচ্ছে প্র্যাকটিস। একটা ছোট্ট এক্সাম্পল বলি।
আশা করি তোমাদের প্রত্যেকেরই মাধ্যমিকের রেজাল্ট ভালো হয়েছে, এটা আমি আশা করছি, বা রেজাল্ট ভালো হয়েছে বলাটা ভুল হবে। মাধ্যমিকের পরীক্ষা সবারই ভালো হয়েছে, এটা আশা করছি। তো এই মাধ্যমিকের পরীক্ষার পর অনেকে একটা চিন্তাভাবনা থাকে, সায়েন্স নেবো না আর্টস নেবো না, সায়েন্স নেবো না আর্টস নেবো, এই একটা দ্বন্দ্বের মধ্যে থাকে। তো একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি যে আমার একজন স্টুডেন্ট, আমার পুরনো স্টুডেন্ট, ওল্ড স্টুডেন্ট, তো খুব মানে কম নাম্বার নিয়ে মাধ্যমিকে, খুব কম নাম্বার নিয়ে উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে ভর্তি হয়। তো ভর্তি হওয়ার পর যখন অ্যাকচুয়ালি ওর নিজে থেকে অ্যাকচুয়ালি একটা ডিপ্রেশনে ভুগছে যে স্যার আমি সায়েন্স নিয়ে পড়ছি কিন্তু আমার নাম্বার তো 10-এ খুব কম আছে। তো এই যে অ্যাকচুয়ালি 10-এ নাম্বার কম আছে, এটা আমি ওকে দেখি ফার্স্ট আমি ভেবেছি যে 10-এ নাম্বারটা কোনো ফ্যাক্টর না। 10-এ তুমি কত নাম্বার পেয়েছো, কত কি হয়েছে শুধু এইটুকুনি দরকার, 10-এ তোমার সায়েন্সের পার্টটা কতটা ক্লিয়ার নলেজ আছে এটা জানা দরকার। নাম্বার নো ফ্যাক্টর। কারণ ওই যে স্টুডেন্টটা, সেই স্টুডেন্টটা অ্যাকচুয়ালি খুব কম নাম্বার পেয়ে মানে পাস করে মাধ্যমিক। তারপর কি হয় না, সে সায়েন্স নিতে গিয়ে একটা ভয় পায়, এটা স্থায়ী ব্যাপার, সেটা প্রত্যেকের ক্ষেত্রেই হয়। এরপরে কি হয় না, ওই ছেলেটাই তার জেদ হচ্ছে আমার একটা জায়গা, যে সে যখন অ্যাকচুয়ালি আমাকে এসে জিজ্ঞেস করে যে স্যার আমি সায়েন্সে ছেড়ে দেবো, আমার পক্ষে সায়েন্স স্যার হবে না, আমার নাম্বার কম পেয়েছি। তো ওকে আমি একটা কথা জিজ্ঞেস করি, তুমি কি নাম্বার কম পেয়েছো বলে কি সায়েন্স ছেড়ে দেবে, না তুমি বুঝতে পারছো না বলে সায়েন্স ছাড়বে? কোনটা তোমার পক্ষে অ্যাকচুয়ালি তুমি জানো? তো বলো স্যার অ্যাকচুয়ালি আমার নাম্বার কম পেয়েছি বলে সায়েন্স আমি ছেড়ে দেবো। আমি বলছি নাম্বার নো ফ্যাক্টর, কোনো ফ্যাক্টর করে না নাম্বার। শুধুমাত্র একটাই দরকার, তুমি যদি তোমার লক্ষ্য স্থির রাখো, তোমার যদি অ্যাম্বিশন স্থির থাকে, তোমার যদি টার্গেট স্থির থাকে, তাহলে তোমার অ্যাকচুয়ালি কী হবে না, তোমার ওই জায়গায় তুমি পৌঁছাবেই। তো সেই হিসাবে আমি বলবো যে মানে ওই স্টুডেন্টকে দেখে আমি দেখেছি যে খুব ওই স্টুডেন্টটা কি মাধ্যমিকে অত কম নাম্বার পাওয়ার পরও অ্যাকচুয়ালি কী হয়েছে না, 12-এ গিয়ে 90%-এর নাম্বার, কাছাকাছি নাম্বার পেয়েছে। সেই স্টুডেন্টই নিটে অল ওভার মানে ওয়েস্ট বেঙ্গল, অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গলতে তো তোমার প্রায় ওই মোটামুটি 20-র মধ্যে র্যাঙ্ক করেছিল, এক্স্যাক্ট র্যাঙ্কটা আমার মনে নেই, 20-র মধ্যে র্যাঙ্ক করেছিল। তো এই হচ্ছে অ্যাকচুয়ালি কারণই যে অ্যাকচুয়ালি তোমার হচ্ছে যদি তোমার টার্গেট স্থির থাকে তাহলে কেউ তোমাকে বিচলন করতে পারবে না। এটা হচ্ছে অ্যাকচুয়ালি সায়েন্সের মূল অস্ত্র, যে তোমার যদি টার্গেট ফিক্স করো, আমি কি টার্গেট আমার আছে, সেই টার্গেট অনুযায়ী আমাকে লেবার দাও, প্র্যাকটিস করো, প্র্যাকটিস যদি করো তাহলে এক সময় গিয়ে তুমি ওই লক্ষ্য তোমার যে অ্যাকচুয়ালি সেই লক্ষ্যে গিয়ে পৌঁছে যাবে। এবার দেখো, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি সায়েন্সের মূল অস্ত্র। এবার আসে আমি আমার নিজের সাবজেক্টে আসি, কেমিস্ট্রি। আমি অ্যাকচুয়ালি মেনলি কেমিস্ট্রি পড়াই। তো কেমিস্ট্রি বা রসায়ন বলতে পারো, বাংলা একটুখানি বলি রসায়ন। তো এই কেমিস্ট্রিতে মেনলি যেটা হয়, তো প্রথমে একটুখানি আমি কেমিস্ট্রি বুক সম্বন্ধে একটু ধারণা দিই, যে কী বই তুমি অ্যাকচুয়ালি মানে ক্লাস 11-এর জন্য সেট করবে বা নেবে। এটা অ্যাকচুয়ালি তোমার বই অ্যাকচুয়ালি জানার জন্য, কি বই কিনবে এটা জানার জন্য তোমাকে আগে ফার্স্ট টার্গেট সেট করা উচিত, যে আমি কী টার্গেট আমার আছে। আমার ওয়েস্ট বেঙ্গল বোর্ড শুধু পাস করব, ভালো রেজাল্ট করব, এটা আমার টার্গেট। আমার বোর্ডের পরীক্ষা বাদ দিয়ে যদি আমার নিট হয়, নিটে আমি ভালো র্যাঙ্ক করব, সেটা যদি একটা টার্গেট হতে পারে। বা একটা টার্গেট হতে পারে যে জয়েন্ট বা হচ্ছে বলতে পারো ইঞ্জিনিয়ারিং লাইন, যেটা জয়েন্ট, জেই মেন, অ্যাডভান্স বা ওয়েস্ট বেঙ্গল জেই যেগুলো আছে, এই একটা টার্গেট হতে পারে। একটা হচ্ছে মেডিকেল, একটা ইঞ্জিনিয়ারিং, আর একটা হচ্ছে তোমার বোর্ড। এই তিনটে টার্গেট যদি তোমার আগে থেকে সেট করতে হবে, যে তিনটে টার্গেটের মধ্যে কোন টার্গেটটা তুমি চুজ করবে। প্রথমে আমি আসি আগে, যদি কারোর শুধু লক্ষ্য থাকে বোর্ডে ভালো রেজাল্ট করব, তার জন্য আমি প্রথমে বই কী কেমিস্ট্রি বই অ্যাকচুয়ালি লাগবে। যেটা কেমিস্ট্রি মার্কেটে সবচেয়ে যেটা চলে কেমিস্ট্রি, সেটা হচ্ছে ছায়া প্রকাশনী মাইতি তেওয়ারি রায় 11-এর জন্য কিনতে পারো, নো ডাউট ভালো বই। একটা বই কিনলে মোটামুটি 11-এ যাবতীয় যা আছে কভার হয়ে যাবে একটা।
এছাড়াও একটা রেফারেন্স বই রাখতে পারো, সেটা হচ্ছে সাঁতরা পাবলিকেশনের বই, যথেষ্ট ভালো বই। হ্যাঁ, কিছু কিছু টপিক তো এরকমও আছে যে ছায়ার বইয়ের থেকেও বেটার আছে। সেই জন্য মেন বই আমি বলবো যে ছায়া রাখতে, আর একটা রেফারেন্স বুক হিসাবে সাঁতরা কেমিস্ট্রি বই কিনে রাখতে পারো। এই একটা গল্প, সেটা শুধু বোর্ডের জন্য হলো। এরপরে আসছে সেটা হচ্ছে যে ইয়ের জন্য, নিটের জন্য। নিট বা নিট না বলে একবারে বলে দিচ্ছি কম্পারেটিভ পরীক্ষার জন্য, নিট যেই সমস্ত ব্যাপারটা। দেখো, যদি কম্পারেটিভ পরীক্ষার জন্য যদি পড়তে হয় এখন থেকে 11 থেকেই পড়তে হবে। কারণ আমরা জানি যে কম্পারেটিভ পরীক্ষা শুধু 12 নিয়ে হয় না, বা শুধু 11 নিয়ে হয় না, 11, 12 দুটোকে মিক্সিং করে হয়। সেই হিসেবে বলবো, যদি তোমার কম্পারেটিভ পরীক্ষা যদি টার্গেট থাকে, তাহলে 11 থেকেই তোমাকে অ্যাকচুয়ালি সেই লেভেলে তোমাকে পড়াশোনা করতে হবে। এরকম না যে 11 একটা স্টুডেন্টের মধ্যে একটা ধারণা থাকে 11 তো ওই একটা মানে মোটামুটি একটা পড়ে বেরিয়ে যাবো, কারণ 11-এর নাম্বার কোথাও থাকবে না। কিন্তু যারা কম্পারেটিভ পরীক্ষার জন্য যারা খাটবে, 11 তাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট। কী বললাম, বোঝা গেছে? এবার আসছি আমি কম্পারেটিভ পরীক্ষায় কী কী বই। কম্পারেটিভ পরীক্ষায় দেখো, তোমরা যে দুটো বই বোর্ডে ইউজ করলে, অর্থাৎ ছায়ার সাঁতরা, ঠিক সেম বই এখানেও ইউজ করবে, কারণ ওই দুটো বই তোমার কাছে থাকছেই। শুধু এই দুটো বই দিয়ে কোনোদিন ভালো জায়গায় অর্থাৎ ভালো র্যাঙ্ক করা যাবে না। ভালো র্যাঙ্কের জন্য তোমাকে দরকার সেটা হচ্ছে বেঙ্গলি ভার্সানের বই। কিন্তু এই ছায়া সাঁতরা ছাড়া আমার জানা এরকম কোনো বই নেই, থাকতে পারে হয়তো, কিন্তু ছায়া সাঁতরা ছাড়া বেঙ্গলি ভার্সানে ভালো বই আমার জানা নেই কিছু। তাহলে কী করতে হবে, যে বেঙ্গলি ছায়া সাঁতরা ছাড়াও কিছু ইংলিশ ভার্সানের বই পড়তে হবে। এবার স্টুডেন্টরা ভাবছে যে স্যার প্রথম দিন থেকে ইংলিশ ভার্সান বলছেন। মানছি যে পড়তে গিয়ে প্রবলেম হবে, এটা মানছি একদম, মানে অনেস্টলি আমারও প্রবলেম হয়েছে। আমি নিজেও বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট, আমার নিজেরও প্রবলেম হয়েছে যে ইংলিশ ভার্সানে বই পড়তে গিয়ে প্রথমে একটু ফানে এই সমস্ত একটু প্রবলেম হয়। দেখো, প্রবলেম তো হবেই, কিন্তু প্রবলেমকে যদি তুমি সলভ না করো, তাহলে প্রবলেম তোমার লাইফে প্রবলেম থেকেই যাবে। তো সবসময় চেষ্টা করতে হবে প্রবলেমকে সলভ করলে তাহলে তোমার কাছে প্রবলেম কী হবে, আর প্রবলেম থাকবে না। তো সেই জন্য যে কোনো সময় লাইফে প্রবলেম কোনো রেখে দেওয়াটা উচিত না। প্রবলেমকে সলভ করো, ওভারকাম করো, দিয়ে তুমি বেরিয়ে যাও। কারণ প্রবলেমকে দেখে ভয় পাওয়া অ্যাকচুয়ালি উচিত না। তো সেই হিসাবে বলবো ইংলিশ ভার্সানে বই কিনতে, বা যদি না কেনো তাহলে পড়তে ইচ্ছা করবে না। হ্যাঁ, প্রথমে বলছি না সব কিছু তুমি ইংলিশ ভার্সানে বই থেকে পড়ে, এরকম আমি বলবো না কোনো দিনই, বুঝতে অসুবিধা হবে। তুমি যে জিনিসটা বুঝে গেছো অলরেডি যে জিনিসটা ভালো করে বুঝে গেছো, আমি পড়িয়ে দিয়েছি, আমি সমস্ত কিছু কোশ্চেন থেকে শুরু করে সমস্ত কিছু করিয়ে দিয়েছি, এইবার ওই পার্টটাই অ্যাকচুয়ালি ইংলিশ ভার্সান থেকে পড়ো। দেখবে ইংলিশ ভার্সানে বই থেকে পড়লে কিছুটা বুঝতে পারবে, এবং তুমি নিজেই বুঝতে পারবে যে ছায়ার বইয়ের থেকে অনেক বেশি ইনফরমেশান ইংলিশ ভার্সানের বইয়ে থাকবে একদম। তো ইংলিশ ভার্সানে বই পড়ো, এটা আমি মানে বলছি না থরলি সমস্তটা ইংলিশ ভার্সানে বই পড়ো, বাংলা তো অবশ্যই পড়ো, বাংলা ভার্সানে বই জাস্ট একবার ট্রাই করো, এটা একবার একটুখানি দেখি, 10 মিনিট পড়ে দেখি, প্রথমে 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট করতে করতে এক সময় দিয়ে দেখবে মানে ইংলিশ ভার্সানের বইটাই তোমার কাছে তখন দেখবে স্মুথলি হয়ে গেছে, বেঙ্গলি ভার্সানে বই দেবে তখন স্মুথলি হয়নি। ঠিক আছে, এটা হবে আস্তে আস্তে, কিন্তু সময় লাগবে, কারণ একদিনে রাতারাতি কোনো কিছু বাইল্ড হয়ে যায় না, বাইল্ড হতে গেলে আস্তে আস্তে সময় লাগে। তো সেই হিসাবে বলবো ইংলিশ ভার্সানের বই কী কী অ্যাকচুয়ালি কেনা যায়। দেখো, ইংলিশ ভার্সানের বই কি না, যে তোমরা বলতে পারো একদম সহজ সরল ভাষায় খুব সুন্দরভাবে লেখা আছে, এরকম যদি হয় তাহলে বলবো এবিসি, মডার্ন এবিসি পাবলিশারের বই, মডার্ন এবিসি। এখানে দেখবি 11-এর জন্য দুটো বই আছে, 11-এর জন্যই অ্যাকচুয়ালি কেমিস্ট্রির দুটো পার্টে ভাগ আছে, দুটো ভাগ করে দিয়েছে, একটা বই না করে এটা দুটো ভাগ করে দিয়েছে। তো সেই হিসাবে মডার্ন এবিসি পাবলিশারের বই সেটা কিনতে পারো, দুটো ভাগ আছে, 11-এরই দুটো ভাগ আছে, মানে কেমিস্ট্রির দুটো পার্ট 1 পার্ট 2 বা ভলিউম 1 ভলিউম 2 বলে অ্যাকচুয়ালি দুটো বই আছে এবিসি পাবলিশারে, কিনতে পারো ওটা। এছাড়া এটা একদম খুব সহজ সরল ভাষায়, যেদিনকে তুমি প্রথম ইংলিশ ভার্সানে বই পড়তে শুরু করলে একদম সহজ সরল ভাষায় খুব সুন্দরভাবে ডেসক্রাইব করা আছে, অনেক কিছু সুন্দরভাবে লেখা আছে। এছাড়া আরও আছে, এমটিজি পাবলিশারের বই আছে, দিশা পাবলিকেশনের বই আছে,
খুব ভালো বই। এছাড়াও আছে তোমার যেটা মার্কেট এখন খুব চলছে যেটা, সেটা হচ্ছে জিআরবি পাবলিশারে 3টে আলাদা আলাদা বই আছে। অ্যাকচুয়ালি 3টে ভলিউম আছে, একটা ফিজিক্যাল কেমিস্ট্রি, একটা ইনঅর্গানিক, একটা অর্গানিকের। কেমিস্ট্রির 3টে ভাগ, সেটা পরে আসবো আর কি। তো 3টে ভাগেরই অ্যাকচুয়ালি আলাদা আলাদা বই আছে, সেটা দেখতে পারো। সেটা অ্যাকচুয়ালি কী হচ্ছে না, সুবিধা তোমার যদি 3টে বই কিনে নাও ওখানে 11-12 সবই হয়ে যাবে। জিআরবির 3টে বই কিনলে ওখানে 11-12 সব আছে। এই একটা ব্যাপার। আর কি না, আর একটা হচ্ছে যে আরও কিনতে পারো, যেমন প্রদীপ পাবলিশারের বই। প্রদীপ পাবলিশারের বইটাও খুব ভালো মার্কেটে চলে, ওটা কিনতে পারো। তাছাড়া আর এগুলি মোটামুটি কিনতে পারো। প্রদীপ পাবলিশারের বইটা অ্যাকচুয়ালি কি না একটু হার্ড তুলনামূলক, মানে একটু ল্যাঙ্গুয়েজটা একটু তুলনামূলক হার্ড। তো প্রদীপ পাবলিশারের বইটা পড়বে, বাট একটু এখনই পড়লে একটু প্রবলেম হবে। ওটা অ্যাকচুয়ালি তোমাদের 11-এ যখন মাঝামাঝি সময় থেকে ওই সময় পড়লে বেটার হবে। এটা হচ্ছে ব্যাপার। আর কি না, আর একটা পাওয়া যায়, সেটা হচ্ছে কিছু ম্যাগাজিন পাওয়া যায়। ম্যাগাজিন মানে মান্থলি ওরা প্রকাশ করে, প্রতি মাসে কিছু মান্থলি ম্যাগাজিন প্রকাশ করে। এরকম বাংলা ভার্সানেরও একটা ম্যাগাজিন আছে, ইংলিশ ভার্সানে এরকম প্রচুর আছে। তো বাংলা ভার্সানে একটা ম্যাগাজিন আছে, সেটা হচ্ছে বলতে পারো 11-12। ভালো ম্যাগাজিনটা, খুব ভালো, মোটামুটি ভালো ওরা এডিট করে, বেশ ভালো ওরা ইয়ে করে, ছোটো ছোটো জিনিস ওরা ডিসকাস করে। 11-12টা কিনতে পারো। সেটা একটা সুবিধা কি না, যদি 11-12 কেনো তাহলে ওখানে তোমার সায়েন্সের সব কটা সাবজেক্টই তোমার হয়ে যাবে। একটা বই কিনলে সব কটা হয়ে যাবে, আমার 30 টাকা না 40 টাকা দাম মান্থলি। এই একটা ব্যাপার, মানে 30-40 টাকা ব্যবহার করলে তোমার মোটামুটি সব কটা সাবজেক্টই প্রতি মাসে হয়ে যাবে, এবং খুব সুন্দরভাবে। এবং 11-12 সবটা থাকে, শুধু 11 এরকম না, 11-12 তুমি যদি রেখে দাও বইটা, তোমার 12-এও কাজে লাগবে বইটা। এটা হচ্ছে 11-12। মানে ওখানে একটা ছোট্ট টপিক, সেই টপিকগুলো ধরে ধরে আলোচনা করে, এবং খুব ডিটেলসে আলোচনা করা থাকে 11-12, তো খারাপ না বইটা। এছাড়া ইংলিশ ভার্সনে একটা খুব স্ট্যান্ডার্ড বই আছে, সেটা হচ্ছে কেমিস্ট্রি টুডে বলে, খুব স্ট্যান্ডার্ড বই, কিনতে পারো। ওটা সম্ভবত 40 টাকা দাম। আর একটা আছে কেমিস্ট্রি টাইমস, তোরা ওটা আরও দাম কম, সেটা হচ্ছে 30 টাকা। এগুলো সব মান্থলি একই টাইপের পত্রিকা, যে শুধু কেমিস্ট্রি একটা 11-এর টপিক, একটা 12-এর টপিক নিয়ে ডিটেলসে ওরা আলোচনা করে। সেখান থেকে কোশ্চেন অ্যান্সার থাকে, বিভিন্ন টাইপের যত রকমের কোশ্চেন অ্যান্সার হয় সবগুলো এরা আলোচনা করা থাকে একটা মোটামুটি। এই একটা ম্যাগাজিনের ব্যাপারটা চলে গেল, বইয়ের ব্যাপারগুলো চলে গেল। তাহলে এই হচ্ছে বই কিনবে, এই বই কিনবে। ম্যাগাজিন যদি কিনবে, তো যদি কেনা ইয়ে থাকে, যদি মনে হয় টার্গেট ফার্গেট থাকে যে আমার রানিংয়ে পেতে হবে, তাহলে এইগুলো ম্যাগাজিনগুলো পড়বে, প্র্যাকটিস করবে। ওখানে প্রচুর কোশ্চেন থাকে, প্র্যাকটিস করবে। আর তারপর তো যেগুলো বুঝতে পারবে না সেগুলো তো আছেই আর কি। আমি কেমিস্ট্রি পার্টে যে যেখান থেকে খুশি কোশ্চেন করবে, কোনো ব্যাপার নেই, অ্যান্সার আশা করি 99.99% অ্যান্সার পেয়ে যাবে। আচ্ছা, এই একটা গল্প গেল হচ্ছে, সেটা হচ্ছে বইয়ের ব্যাপার, অর্থাৎ কী ধরনের বই অ্যাকচুয়ালি হবে। এরপর আসি যেটা, সেটা হচ্ছে যে মানে কী হবে অ্যাকচুয়ালি টিচার গাইড করব, মানে কীভাবে অ্যাকচুয়ালি টিচার চুজ করব বা গাইডার চুজ করব। একটা গাইড বা একজন টিচার, কী ধরনের টিচার হলে তোমার পক্ষে অ্যাকচুয়ালি খুব সহজে অ্যাকচুয়ালি তোমার 11-12টা কভার করতে পারবে। এটা বিভিন্ন জনেই কোশ্চেন করে যে স্যার কী ধরনের অ্যাকচুয়ালি মানে টিচার বা গাইডার চুজ করব। দেখো, এটা অ্যাকচুয়ালি খুব সিম্পল একটা ব্যাপার। বিশেষ করে আমি কেমিস্ট্রির পার্টে বলি, যেটা মার্কেটে সবচেয়ে বেশি চলে, যেটা স্টুডেন্টরাও ভালো খায়, সেটা হচ্ছে যে নোট দিয়ে দেওয়া, কেমিস্ট্রিতে নোট দিয়ে দেওয়া। এর ফলে কী হয় না, কেমিস্ট্রিতে নোট দিয়ে দেওয়ার ফলে কী হলো না, নোট পড়লে খুব মোটামুটি একটা রেজাল্ট হয়ে গেল, একটা নোট পড়লে একটা রেজাল্ট হয়ে যাবে। কারণ 11-12 আহামরিতে বিশাল কিছু তো আর ইয়ে আসে না, 11-12 পড়লে মোটামুটি একটা 70% রেজাল্ট হয়ে যায় নোট পড়লে। এবার যেটা অ্যাকচুয়ালি প্রবলেম হয়, সেটা হচ্ছে নোট পড়তে গেলে সেটা সবচেয়ে যেটা বড় প্রবলেম হয়, সেটা হচ্ছে কম্পারেটিভ পরীক্ষায় তোমার তো আর নোট আসবে না বাবা, যে হ্যাঁ বাবা তোমার নোট, বা মা তোমার নোট চলে এলো, নোট হ্যাঁ লিখে দিয়ে চলে এলাম, এরকম তো হবে না। তো সেই জন্য যেটা স্টুডেন্টরা যেটা খায় আর কি, যে আর টিচারদেরও খাটতে হয় না, কারণ নোট দিয়ে দিল মিটে গেল ঝামেলা। সেই জন্য আমি সবসময় অ্যাকচুয়ালি বলবো, নোট জিনিস যেটা আছে, নোটটাকে পুরোপুরি অ্যাভয়েড করো। মানে নোট পড়ে অ্যাকচুয়ালি মানে কী বলবো,
পাস করা যায় 11, ভালো রেজাল্টও হবে না আর কম্পিটিটিভ পরীক্ষা তো হবেই না। তো সেই জন্য বলবো যে নোট জিনিসটা এড়িয়ে যাওয়া উচিত, এ একটা ব্যাপার। অর্থাৎ নোট পড়ো না, মানে নোট আগে তোমার অ্যাকচুয়ালি করা উচিত, মানে আগে কনসেপ্ট ক্লিয়ার করো, কনসেপ্ট ক্লিয়ার করার পর সেটাকে তুমি নোট করো, সেটা আলাদা ব্যাপার। কিন্তু নোট পড়ে অ্যাকচুয়ালি বিশেষ কিছু হয় না। তা সেই জন্য বলবো যে খুব সুন্দর করে মানে করো, কনসেপ্ট ক্লিয়ার করো, কনসেপ্ট ক্লিয়ার করার পর তারপরে তুমি নোট ফোট পড়া আলাদা ব্যাপার, কিন্তু আগে কনসেপ্ট দরকার। তো আমি বলবো যে সমস্ত টিচার অ্যাকচুয়ালি খুব কনসেপচুয়ালি পড়ায় সেই রকম টিচারই চুজ করা, ঠিক আছে। অ্যাকচুয়ালি টিচারের গল্প চলে গেলাম। এরপর আসছি সেটা হচ্ছে সিলেবাস। সেটা হচ্ছে 11-এর সিলেবাস, কেমিস্ট্রির সিলেবাস। তা কেমিস্ট্রিতে মেনলি 3টে পার্টে অ্যাকচুয়ালি কী হয়েছে, সিলেবাসটা ভাগ থাকে 3টে পার্টে। একটা তোমরা যেটা 10-এ অ্যাকচুয়ালি বই পড়েছেছো ফিজিক্যাল সায়েন্স, ওই 10-এর বইটা অ্যাকচুয়ালি 2টো সাবজেক্ট হয়ে যায় ক্লাস 11-12-এ, 1 নাম্বার। 2 নাম্বার কথা হচ্ছে যে ওই যে অ্যাকচুয়ালি চটি যে বইটা দেখতে পাচ্ছ, ওই চটি বইটার আবার কী আছে, যেটা কেমিস্ট্রি পার্ট, ওই কেমিস্ট্রি পার্টটা আবার 11-এ গিয়ে আবার কী হয়ে যায়, 3টে পার্ট অ্যাকচুয়ালি কেমিস্ট্রিতে ডিভাইডেড থাকে। একটা হচ্ছে অর্গানিক পার্ট বা জৈব রসায়ন, ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে ইনঅর্গানিক বা বলা হয় অজৈব রসায়ন, আর একটা বলা হয় ফিজিক্যাল সায়েন্স বা ভৌত রসায়ন। অর্থাৎ কেমিস্ট্রি তোমাকে যেটা 10-এ পড়েছো, 10-এ ওটা 2টো সাবজেক্ট, একটা ফিজিক্স একটা কেমিস্ট্রি। কেমিস্ট্রি আবার 3টে পার্টে ভাগ হয়ে যায়, সেটা হচ্ছে অর্গানিক, ইনঅর্গানিক আর ফিজিক্যাল কেমিস্ট্রি। এবার দেখো, তো একটা টপিক নিয়ে আমি মেনলি আলোচনা করছি। সেটা হচ্ছে প্রথমে হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি একটু আলোচনা করছি, যে ফিজিক্যাল কেমিস্ট্রিটা অ্যাকচুয়ালি কী এতে কী থাকে না থাকে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করছি। দেখো, যেটা ফিজিক্যাল কেমিস্ট্রিতে যেটা কি হয় না, 2টো টাইপের ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে কোশ্চেন আসে। একটা হচ্ছে যে থিওরিটিক্যাল, মানে কিছু থিওরি থাকবে, তোমরা পড়ে যাবে, থিওরি থাকবে, সেখান থেকে তোমাদের কোশ্চেন থাকবে, বা কিছু প্রুভ করতে দিল, এরকম টাইপের কোশ্চেন থাকবে। আর একটা হচ্ছে নিউমেরিক্যাল বা অঙ্ক থাকে, ওই থিওরির মধ্যে থেকে কিছু ক্যালকুলেশন থাকে, অঙ্ক থাকে, সেখান থেকে কোশ্চেন থাকে। এই হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি অ্যাকচুয়ালি কোশ্চেনের টাইপ, যে মানে কেমিস্ট্রি যে 3টে পার্ট, সেই 3টে পার্টের মধ্যে হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি হচ্ছে যে এখানে থিওরি পার্ট থাকে, মানে পরীক্ষায় মেনলি থিওরি থাকে, আর কি থাকে, নিউমেরিক্যাল থাকে। থিওরি আর নিউমেরিক্যাল দুটোই থাকে, মানে অ্যাভারেজে থাকে দুটোই। এবার যেটা হচ্ছে, যদি ওয়েস্ট বেঙ্গলের মানে যেটা হচ্ছে বোর্ডের পরীক্ষার ক্ষেত্রে থিওরিটা প্লাস নিউমেরিক্যাল দুটো প্রায় মানে একই টাইপের থাকে, মানে দুটি 50-50 থাকে এরকম বলতে পারো। কিন্তু যখন তুমি কোনো কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু তোমাকে নিউমেরিক্যাল অ্যাকচুয়ালি বেশি থাকে থিওরিটিক্যালের থেকে, এটা হচ্ছে ব্যাপার। এবার কথা হচ্ছে যে শুধু তাহলে আমি কি নিউমেরিক্যালি প্রবলেমই করবো, থিওরিটিক্যাল করবো না? কিন্তু থিওরির সঙ্গে নিউমেরিক্যালের একটা রিলেশন আছে। যদি তুমি থিওরি পার্ট ভালো করে না পড়ো, না বোঝো, না কনসেপ্ট থাকে, তাহলে তুমি নিউমেরিক্যালে গিয়ে করতে পারবে না, ইম্পসিবল। যে থিওরি তার ক্লিয়ার নেই অথচ নিউমেরিক্যাল ক্লিয়ার আছে, এটা সম্ভব না, মানে ইম্পসিবল ব্যাপার, নামুমকিন ব্যাপার। তো সেই হিসাবে বলবো থিওরিটা ভালো করে ক্লিয়ার থাকা দরকার, তারপরে অ্যাকচুয়ালি কি না নিউমেরিক্যালে যাওয়া উচিত। এটা হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি অ্যাকচুয়ালি এবার দেখো, ফিজিক্যাল কেমিস্ট্রিতে 11-এ কী চ্যাপ্টার আছে মেনলি 11-এ দেখো চ্যাপ্টার আছে ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে, সেটা হচ্ছে মোল বা হচ্ছে মোলের ধারণা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে বলতে পারো গ্যাস এবং লিকুইড, অর্থাৎ গ্যাস এবং তরল। আর কি আছে না, জারণ বিজারণ বা রেডক্স। আর কি আছে, রাসায়নিক সাম্য বা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, আর হচ্ছে আয়নিক ইকুইলিব্রিয়াম বা আয়নীয় সাম্য। এই কটা চ্যাপ্টার অ্যাকচুয়ালি কী আছে ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে আছে মেনলি। তো ফিজিক্যাল কেমিস্ট্রি
এই কটা চ্যাপ্টার আছে। এই কটা চ্যাপ্টার, হ্যাঁ আর এক আছে থার্মোডাইনামিক্স আছে বা হচ্ছে তাপগতিবিদ্যা, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট একটা ফিজিক্যাল কেমিস্ট্রি। তো এই কটা চ্যাপ্টার মেনলি তোমাদের ইয়ে থেকে আছে। আরও আছে অ্যাটমিক স্ট্রাকচার আছে, একা একা অনেকগুলো বেরিয়ে গেল। তাহলে কী কী বললাম? মোল কনসেপ্ট বা মোলের ধারণা, অ্যাটমিক স্ট্রাকচার বা হচ্ছে পরমাণুর গঠন, 3 নম্বর হচ্ছে গ্যাস এবং লিকুইড, 4 নম্বর হচ্ছে থার্মোডাইনামিক্স, 5 নম্বর হচ্ছে রেডক্স, 6 নম্বর হচ্ছে আয়নিক ইকুইলিব্রিয়াম, আর 7 নম্বর হচ্ছে আয়নিক ইকুইলিব্রিয়াম বা হচ্ছে আয়নীয় সাম্য, আর 7 নম্বর হচ্ছে যে তোমার কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বা হচ্ছে রাসায়নিক সাম্য। তো টোটাল অ্যাকচুয়ালি ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে 7টা চ্যাপ্টার আছে, খুব সিম্পল, এবং থিওরি প্লাস নিউমেরিক্যাল সব কটাতেই আছে। হলো, তাহলে এই 7টা চ্যাপ্টার একদম পুরো তোমাদের একদম এখান থেকে নিউমেরিক্যাল একদম পুরো ধরে ধরে আমি করাবো। থিওরি প্লাস নিউমেরিক্যাল পুরো ডিটেলসে যাবো, মানে এর বাইরে কোনো কম্পারেটিভ পরীক্ষা এর বাইরে কোনো থিওরি আসে না, বা এই ধরনের এর বাইরে কোনো নিউমেরিক্যাল আসে না। মানে এই টাইপের, ধরনের বলা ভুল হবে, এই এই টাইপের অ্যাকচুয়ালি, বা এর বাইরে এই টাইপের বাইরে কোনো নিউমেরিক্যাল নতুন পাবে না। তুমি ঘরে যে কোনো বই চেক করে দেখবে, ঠিক আছে? এই একটা গল্প। তাহলে ফিজিক্যাল কেমিস্ট্রি হয়ে গেল। এবার দেখো আসছি আমি ইনঅর্গানিক বা হচ্ছে অজৈব রসায়ন। এটা তুলনামূলক বলতে পারো ফিজিক্যাল কেমিস্ট্রির থেকে একটু ইজি, কারণ ফিজিক্যাল কেমিস্ট্রির দুটো পার্ট, একটা হচ্ছে তোমার থিওরি, একটা নিউমেরিক্যাল, সব দুটো পার্ট। তো এখানে তুলনামূলক হচ্ছে কি না, একটু তুলনামূলক ইজি বলবো, যে এখানে শুধু থিওরি কোশ্চেন থাকে, কোনো নিউমেরিক্যাল এখান থেকে আসে না, শুধু থিওরি। এবং থিওরিতে যেটা হচ্ছে যে লজিক্যাল কোশ্চেন থাকে, লজিক লাগে কাজে। এবার ইনঅর্গানিকটা যেটা সবচেয়ে স্টুডেন্টের ক্ষেত্রে একটু প্রবলেম হয়, তুলনামূলক কম প্রবলেম হয় কিন্তু তবুও হয়, বলবো যেটুকুনি সেটুকুনি বলবো, যে নিউমেরিক্যাল প্রবলেম তো থিওরিটিক্যাল প্রবলেম তো খুব ইজিলি অ্যাকচুয়ালি তোমার কনসেপ্ট থাকলে করতে পারবে, কিন্তু লজিক্যাল অ্যাকচুয়ালি যেগুলো ইনঅর্গানিকের লজিক্যাল প্রবলেম, যেগুলো অর্থাৎ লজিক কাজে লাগিয়ে তোমাকে অ্যান্সার দিতে হবে, ওই লজিক কী হয়, কোশ্চেন ওয়াইজ লজিক চেঞ্জ হয়ে যায়। মানে একটা জিনিসের প্রপার্টি বা লজিক এখানে একরকম বললে কোশ্চেন চেঞ্জ হয়ে গেলেও লজিক চেঞ্জ হয়ে যাবে। সেই হিসাবে বলবো যে লজিক একটু, মানে এখানে একটু গেলে কি অনেকটা মনে রাখতে হয়, কারণ এখানে বুঝতেই পারছো যে লজিক মানে কোশ্চেন ওয়াইজ লজিক চেঞ্জ হচ্ছে। একই লজিক দিয়ে তুমি একই জিনিস, কিন্তু এখানে কোশ্চেন একরকম লজিক লাগাচ্ছি, ওইটাই অন্য কোশ্চেনের ক্ষেত্রে অন্য লজিক লাগাচ্ছি, কারণ নাহলে আমি অ্যান্সার পাবো না। সেই জন্য বলবো লজিক্যাল অ্যাকচুয়ালি ইনঅর্গানিক, কারণ লজিক কাজে লাগিয়ে ইনঅর্গানিক করা হয়। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ইনঅর্গানিকের ক্ষেত্রে তো বলে দিলাম যে লজিক কাজে লাগিয়ে হয়, সেটা হয়ে গেল। এরপর যেটা হচ্ছে যে ইনঅর্গানিকে কী কী অ্যাকচুয়ালি চ্যাপ্টার মেনলি আছে এখানে। ইনঅর্গানিকে মেনলি চ্যাপ্টার আছে হচ্ছে পর্যায় সারণী, যেটা ক্লাস 10-এ পড়ে এসেছো, পর্যায় সারণী, আর হচ্ছে রাসায়নিক বন্ধন, সবই 10-এ পড়ে এসেছো। আর হচ্ছে আর কি আছে, আর হচ্ছে এস ব্লক, পি ব্লক। তোমরা হয়তো পর্যায় সারণী যারা একটু ডিপে পড়েছিল ক্লাস 10-এ, যে টোটাল পর্যায় সারণীকে কয়েকটা ব্লকে ভাগ করা যায়, সেই জন্য 4টে ব্লকে ভাগ করা যায় মেনলি, এসপি ডিএফে। তো এখানে মেনলি আছে এস ব্লক পুরোটা আছে 1-2, আর পি এর কি আছে অর্ধেকটা আছে। তো অর্ধেক বলতে অ্যাকচুয়ালি 13-14 আছে, আর 15 থেকে 18টা 12-এ আছে। তা তোমাদের এখানে এস ব্লক, পি ব্লকের ক্ষেত্রে অ্যাকচুয়ালি অনলি 13 আর 40, আর হচ্ছে কিনা পর্যায় সারণী, রাসায়নিক বন্ধন। এই কটা চ্যাপ্টার মেনলি হচ্ছে যে ইয়ে থেকে আসে, মানে ইনঅর্গানিক থেকে, এবং তুলনামূলক এটা ইজি। আর এখানে পুরোপুরি থিওরিটিক্যাল কোশ্চেন, এখানে কোনো নিউমেরিক্যাল কোশ্চেন আসে না। আর এরপরে যেটা হচ্ছে যে অর্গানিক বা হচ্ছে জৈব রসায়ন, তুমি খোঁজ নিয়ে দেখবে মার্কেটে যে সবচেয়ে যদি কোনো স্টুডেন্টের প্রবলেম হয় সেটা হচ্ছে অর্গানিক থেকে হয়। যদি মার্কেটে তুমি খোঁজ নিয়ে দেখবে যে কোনো যারা স্টুডেন্ট যারা অলরেডি পাস করেছে বা পড়ছে 11-12-এ পড়ছে বা পাস করে বেরিয়ে গেছে, যে দাদা তোমার কোন টপিকটাই কেমিস্ট্রির কোন টপিকটা সবচেয়ে অ্যাকচুয়ালি ঝামেলা ফেলতো, দেখবে বলবে হচ্ছে অর্গানিক। এই অর্গানিকের অ্যাকচুয়ালি হচ্ছে সেটা হচ্ছে পুরোটা কনসেপচুয়ালের উপর দাঁড়িয়ে আছে। এখানে কোনো লজিক কোনো নিউমেরিক্যাল নেই, কিচ্ছু নেই, পুরো কনসেপ্টের উপর দাঁড়িয়ে আছে। যদি কনসেপ্ট তোমার ঠিক থাকে তুমি
তোমার কাছে অর্গানিক খুব ইজি লাগবে। আর যদি তুমি মুখস্থ করতে যাও অর্গানিককে, মানে কেমিস্ট্রিকে যদি হিস্ট্রি বানাতে যাও, তাহলে কী হবে না, তুমি কিন্তু অর্গানিক তোমার জন্য না। মানে কেমিস্ট্রিকে যদি হিস্ট্রি বানাও অর্গানিকের জন্য, যেটা 90% স্টুডেন্ট করে, যে কেমিস্ট্রিকে অর্গানিকের জন্য হিস্ট্রি বানিয়ে ফেলে, ফলে কি হয় না, অর্গানিক তার জন্য নয় বলে টাটা বাই বাই দিয়ে দেয়। তো সেই জন্য বলবো যে অর্গানিক কেমিস্ট্রিতে জন্য হচ্ছে 11 যেটা আছে অর্গানিক কেমিস্ট্রি, পুরো একদম মানে কি বলবো, এত বেসিক জিনিসগুলো আছে। তোমরা অর্গানিক কেমিস্ট্রি কিছুটা হলেও 10-এ স্টার্টিং করেছিলে, 10-এ জাস্ট একটা ইন্ট্রো ছিল, যেটা ওটা 11-এ অ্যাকচুয়ালি কী আছে, বেসিক জিনিস যেটা ছিল তোমার অ্যাকচুয়ালি কোনো একটা যখন মানে কোনো বাড়ি বা কোনো একটা বিশাল বড় যখন বিল্ডিং হয়, তলায় কী হয় না, তলায় অ্যাকচুয়ালি ভিত দিতে হয়। তো বলতে পারো এটা অ্যাকচুয়ালি হচ্ছে পিলার। অর্থাৎ 11-এর যে অর্গানিক কেমিস্ট্রিটা আছে, এটা হচ্ছে 12-এর অর্গানিক কেমিস্ট্রি পিলার হচ্ছে 11-এর অর্গানিক কেমিস্ট্রি। মানে 11-এর অর্গানিক কেমিস্ট্রি হচ্ছে কি বলবো, বেশিরভাগ জায়গায় খুব কম পড়িয়ে বেরিয়ে যায়, কারণ হচ্ছে 11-এর অর্গানিক কেমিস্ট্রিটা হচ্ছে পুরো বেসিক জিনিস। এখান থেকে মানে কোশ্চেন বিশাল আসে তা নয়, মানে অ্যাকচুয়ালি কোশ্চেন খুব কম আসে 11-এ। 11-এ কোশ্চেন কম আসে বলে স্টুডেন্ট অ্যাকচুয়ালি পড়েও না খুব বেশি, এবং টিচার পড়ায়ও না। কিন্তু যেটা অ্যাকচুয়ালি যে পড়ায় না, সেটা হচ্ছে ব্যাপার যে যেহেতু স্টুডেন্ট কম আসে, স্টুডেন্ট বলতে অ্যাকচুয়ালি চায়ও না পড়তে, কারণ নাম্বার কম আসে, সেই হিসাবে পড়ায়ও না। কিন্তু অ্যাকচুয়ালি অর্গানিক যদি 11-এর অর্গানিক না পড়ো, 12-এর অর্গানিকে পুরো অ্যাকচুয়ালি ধোঁয়া দেখবে, কিচ্ছু বুঝতে পারবে না, একদম কথা মিলিয়ে নেবে কথা। আর আমার একবার 11-এর যদি আমি যেটুকুনি পড়াবো, যদি পুরো অর্গানিক যদি পড়ো, তাহলে মানে আশা করি অর্গানিকে যত ধরনের প্রবলেম হয় তুমি নিজেই সলভ করতে পারবে, আমাকে কাজেই লাগবে না, হচ্ছে ব্যাপার। তো সেই হিসাবে বলবো অর্গানিকের পুরো বেসিক জিনিস আছে এখানে, নাম্বার বেশি নেই অর্গানিক থেকে 11-এ, কিন্তু বেসিক জিনিস আছে, পিলার আছে অর্গানিক। অর্গানিক যদি একটা পুরো বিল্ডিং হয়, তাহলে পিলার হচ্ছে তোমার অ্যাকচুয়ালি 11-এর অর্গানিকটা। সেই জন্য বলবো অর্গানিক খুব ভালো করে পড়ো, একদম খুব ডিপলি পড়বে, এটা একদম কথা। এবং অর্গানিককে আমি যখন পড়াবো অর্গানিক, সেখানে হচ্ছে মানে একদম পুরো বেসিক জিনিস ধরে ধরে আলোচনা করবে, এবং এমন একটা সময় আসবে যে অর্গানিকের সমস্ত প্রবলেম তুমি নিজে একা করতে পারবে, এটুকুই তোমাকে আমি গ্যারেন্টি দিতে পারি। এবং সবচেয়ে বেশি স্ট্রং মার্কেটে তুমি অর্গানিকের হয়ে যাবে, যেটা সবার ক্ষেত্রে প্রবলেম হয় অর্গানিক। আমি তোমাকে কথা দিচ্ছি, আমার কাছে পড়লে অর্গানিক পুরো একদম স্ট্রং হয়ে যাবে, এই একটা গল্প। তাহলে অ্যাকচুয়ালি কী জিনিস সেটা বলে দিলাম, যে কেমিস্ট্রি অ্যাকচুয়ালি 3টে পার্টে ভাগ আছে। আর একটু বলে দিই, অর্গানিকের চ্যাপ্টারও খুব কম আছে, মেনলি এখানে চ্যাপ্টার আছে একটা বেসিক অর্গানিক কেমিস্ট্রি বলা হয়, সেটার চ্যাপ্টার আছে, নর্মালি জিনিসপত্র আছে, আর একটা আছে হাইড্রোকার্বন। এই দুটোই মেন চ্যাপ্টার আছে, একটা হাইড্রোকার্বন, একটা বেসিক অর্গানিক কেমিস্ট্রি, এই দুটো চ্যাপ্টার আছে। তো এই দুটো চ্যাপ্টারই অ্যাকচুয়ালি হচ্ছে মানে বইও খুব বেশি নেই 11-এর বইয়ে। তো আমি যখন বলবো অর্গানিক পড়াতে থাকবো, তখন দেখবে মানে অর্গানিকের উপরই দেখবে মানে 2-3টে খাতা শেষ করিয়ে দেবো, এরকম ব্যাপার আর কি। তো যাই হোক, ওগুলো পরে আসবো। তো এবার হচ্ছে গল্প হয়ে গেল ওগুলো। দেখো এবার যেটা মেন যেটা স্টুডেন্টদের প্রবলেম হয়, সেটা হচ্ছে 10 থেকে যখন 11-এ ওঠে, তখন একটুখানি মানে একটু গ্যাপ থেকে যায়। মানে গ্যাপটা বলতে কি না, যখন তুমি 9 থেকে 10-এ উঠেছিলে, 9 আর 10-এর মধ্যে যে গ্যাপ, সেই গ্যাপটা খুব কম, মানে ইজিলি তুমি কভার করতে পেরেছিলে। কিন্তু আবার ঠিক একই রকম 7 থেকে 8, 8 থেকে 9, এই যে মাঝে যে গ্যাপ, অর্থাৎ তুমি যেদিন থেকে পড়া শুরু করেছো সেদিন থেকে ক্লাস 10 পর্যন্ত যে গ্যাপ, সেই গ্যাপটা খুব বেশি ছিল না। যখন তুমি একটা করে ক্লাস চেঞ্জ করছো, তো গ্যাপটা খুব বেশি ছিল না। কিন্তু এখানে কি হয়, 10-এর পর যদি তুমি 11-এ যাও, 10-এর পর 11-এ গেলে এই যে গ্যাপ, 10 আর 11-এর মাঝে যে গ্যাপ, এই গ্যাপটা বিশাল বড় গ্যাপ। এই গ্যাপটাকে তোমাকে যদি এই গ্যাপটাকে কী করতে হয়, উঠতে হয়, তো তুমি যদি এটা হচ্ছে 10 আর এটা হচ্ছে 11, তা 10 থেকে যদি তোমাকে 11-এ যেতে হয়, এই যে মাঝে গ্যাপ, এই মাঝে গ্যাপটা তোমাকে লাভ মেরে উঠতে হবে। এই লাভ মারার জন্যই অ্যাকচুয়ালি কী হয়, যদি তোমার গাইডার খুব বা টিচার যদি খুব ভালো থাকে, তুমি ইজিলি লাভ মারতে পারবে। আর না হলে কী হবে, মাঝখানে খাদে পড়ে যাবে। তো সেই হিসাবে বলবো, কারণ তুমি যে কোনো একটা চ্যাপ্টার, তেমন ধরো একটা সিম্পল আমি একটা চ্যাপ্টার, তোমরা ধরো অর্গানিক কেমিস্ট্রি, তোমরা 11 পড়েছো, 10-এও পড়েছো অর্গানিক কেমিস্ট্রি, যেখানে কি বলবো একদম পুরো ইন্ট্রো ছিল। ওই অর্গানিক কেমিস্ট্রি যখন আমি 11-এ পড়াবো,
ওই অর্গানিক কেমিস্ট্রি যেটা 11-এ পড়াবো, সেই 11-এ অর্গানিক কেমিস্ট্রি আমি কি বললাম 2-3টে খাতা শেষ করিয়ে দেবো। তার বুঝতে পারছো কত বড় সিলেবাস। যেমন একটা ছোট্ট জিনিস তোমরা পড়েছো ক্লাস 9-এ পড়েছো যে অ্যাটমিক স্ট্রাকচার বা পরমাণুর গঠন। পরমাণু গঠন যেখানে শেষ করেছো ওখান থেকে আমি স্টার্ট করবো ক্লাস 11-এ। তাহলে মাঝে যে গ্যাপ, ওই গ্যাপগুলো বুঝতেই পারছো অনেকটা বড় গ্যাপ। তো সেই গ্যাপটাকে অ্যাকচুয়ালি তোমাদেরকে কভার করতে হবে, ভয় পাওয়ার কিছু নেই, খুব ইজি জিনিস। কিন্তু শুধু একটুখানি কনসিয়াস থাকতে হবে যে আমাকে পার ডে আজকের কাজ আজকে শেষ করে দেবো। অর্থাৎ আমি যেদিনকে অনলাইন ক্লাস দিলাম ওই ক্লাস ওই দিনকে যেভাবে হোক শেষ করো, তারপরের দিন আবার নতুন ক্লাস, তারপরের দিন নতুন ক্লাস। কারণ তুমি যদি একবার যদি তোমার কাছে যদি কিছু থেকে যায়, তাহলে আজকে ক্লাস পুরোটা কমপ্লিট করতে পারলে না, কালকে উঠে করে নেবো, দেখবে কালকে কোনো না কোনো কাজ পড়ে গেছে, কালকে ফের একটা ক্লাস চলে এসেছে। তো ওই তোমার যেটা অ্যাকচুয়ালি বাকি থেকে গেছে ওটা বাকি থেকে গেল, ওটা আর কভার করতে পারলে না, এই একটা গল্প। তো সেই হিসাবে মোটামুটি একটা হয়, মানে বলবো যে পার ডে ওয়াইজ তোমরা পড়াশোনা করো, অর্থাৎ আজকের পর আজকেই শেষ করে দাও, এই একটা গল্প। এটা আমি ক্ষেত্রে বললাম, সমস্ত পুরোপুরি একটা সিলেবাস সম্বন্ধে বললাম। এবার আমার নিজের অ্যাকচুয়ালি কি আমি নিজে কীভাবে টিচিং পড়াই আর কি, সেটা সম্বন্ধে একটু বলি। যে আমি কীভাবে অ্যাকচুয়ালি কেমিস্ট্রি পড়াই সেটা প্রথমে হচ্ছে আমি প্রথম কথা হচ্ছে আমি পুরো কেমিস্ট্রি পার্টটা আমি একাই পড়াই, পুরোটা। অর্থাৎ পুরো তোমার যে ইনঅর্গানিক অর্গানিক ফিজিক্যাল আছে পুরোটা আমি পড়াবো, এটা হলো। এরপর কী হচ্ছে না, যেটা সবচেয়ে একটা প্রবলেম হয় যে স্টুডেন্টের ক্ষেত্রে আমি কিন্তু কোনো বই ধরে পড়াই না। এরকম বই নিয়ে অনেকে বিভিন্ন জনের জায়গায় পড়ায়, বই নিয়ে এরকম উপর লাইন ওয়াইজ পড়াচ্ছে, এই পড়াটা কিন্তু আমার কাছে পাবে না। আমার কাছে কী হবে, আমি পুরো তোমাদের টপিক ওয়াইজ আমি বোর্ডে লিখিয়ে লেখাবো, নোট বোঝাবো প্লাস নোট লেখাবো, দুটোই একসাথে করি আমি। অর্থাৎ খাতায় আমি লেখাবো, কারণ আমার যখন পিরিয়ড করবে তখন কোনো বই মানে লাগবে না, ঘরে গিয়ে বই পড়বে, কিন্তু আমার ক্লাসে বই লাগে না। আমি সমস্ত কিছু তোমাকে নিউমেরিক্যাল প্রবলেম থেকে শুরু করে সমস্ত কিছু লিখিয়ে করাবো। মানে আমি যা করাবো সব প্রথম কথা কনসেপ্ট ফার্স্ট ক্লিয়ার করাবো, তারপর সেটা লিখিয়ে দেবো, হলো। এরপরে দেখো যেটা আরেকটা যেটা হয় সেই হিসাবে কী হয় না, স্টুডেন্টদের কাছে একটা বড় প্রবলেম হয়, সে বইয়ে দাগ দিন। কারণ অনেকে গিয়ে ঘরে মানে যখন আমি পুরো লেকচার দিই যখন, সেটা বইয়ে গিয়ে খুঁজে অনেক সময় পাই না। এই বই গিয়ে খুঁজে পাওয়ার দায়িত্বটা হচ্ছে তোমার, ওটা তোমাকে নিজেকে খুঁজতে হবে। এই বইয়ে দাগ দেওয়ার প্রবলেমটা আমাকে প্রত্যেক বছর ফেস করতে হয়, যে স্যার বইয়ে দাগ দিয়ে দিই। দেখো বইয়ে দাগ দিয়ে দিলে আমি কী হবে, তোমাকে শুধু ওইটুকুনি আমি দাগ দিয়ে তুমি ওইটুকুনি পড়লে, কিন্তু তুমি যদি বইটা তুমি যদি নিজে খুঁজতে থাকো, যদি নিজে করো, তাহলে কী হবে, তুমি ওটা ছাড়াও আরও নতুন কিছু জিনিসও তোমার চোখে পড়বে, সেটাও তুমি পড়বে। তো সেই হিসাবে বলো বইয়ে দাগ দেওয়া গল্পটা আমি কোনোদিন বলি না। আমি সবসময় চেষ্টা করি পুরো আমি নিজে আমি পড়িয়ে দিলাম, এবার তোমরা ঘরে গিয়ে নিজে বই থেকে খুলে দেখলে, যে জায়গাটা হয়তো বুঝতে পারেন সেটা আমাকে এসে কোশ্চেন করলে বলে দিলাম, আলাদা ব্যাপার। কিন্তু তোমাকে নিজেকে করতে হবে, আমি তোমাকে বুঝিয়ে দেবো, সব কিছু করে দেবো, বইয়ে খোঁজার দায়িত্ব তোমার, ওটা আমি করে দেবো না। হ্যাঁ, এবার দেখা গেল কেউ একদমই পারছে না, প্রথম দিকে হয়তো একটু আধটা বলে দিলাম, কিন্তু তারপরে যখন আস্তে আস্তে তুমি যখন বড় হয়ে যাবে 11 তখন কিন্তু আর করবো না। এ একটা গল্প গেল বইয়ে দাগ দেওয়ার গল্প। আর একটা গল্প সেটা হচ্ছে যে আমি একটু আগেই বলে দিলাম যে কেমিস্ট্রি যখন আমি পড়াই তখন হচ্ছে প্রথম কথা আমি কনসেপ্ট ক্লিয়ার করি, তারপরে আমি কি করি না, তারপরে পুরো সেটাকে নোট আকারে লিখিয়ে দিই। তার দুটোই হয়ে যায়, নোটও হয়ে যায় কনসেপ্টও হয়ে যায়। যে অনেক সময় স্টুডেন্টদের ক্ষেত্রে বলে স্যার আপনি কিছু লেখান না, সেই হিসাবে কি নোট প্লাস কনসেপ্ট দুটি, প্রথমে কনসেপ্ট বাইল্ড করাই, তারপরে কি হয় নোট দিয়ে দিই। তাহলে কি হয়, আমি যেটা বললাম ওটা অনেক সময় স্টুডেন্টদের ভুলে যায়, সেই জন্য আমি লিখিয়ে দিই, পরে ও দেখতে পাবে বলে, একটা ব্যাপার। আর একটা ব্যাপার যেটা হয় সেটা হচ্ছে যে তুমি কেমিস্ট্রি পড়তে এসেছো মানে অ্যাকচুয়ালি তোমাকে যে টার্ম, কেমিস্ট্রি যে টার্ম যেগুলো আছে, ওই কেমিস্ট্রি টার্মগুলো তোমাকে ইংলিশ ভার্সানে আমি বলবো, বাংলাও বলবো, কিন্তু ইংলিশ ভার্সানটা আমি বই মানে যখন বোর্ড ওয়ার্কিং করবো তখন আমি ইংলিশে লিখবো, বলবো বাংলায়, লিখবো ইংলিশে। এটা হচ্ছে আমার পড়ানোর স্টাইল। কেন ইংলিশে লিখি, কারণ অ্যাকচুয়ালি তোমাদের যে আমি যে ইংলিশ ভার্সানের বই অ্যাকচুয়ালি তোমাদের মানে কিনতে বললাম, তাহলে এটা সুবিধা কি, তোমরা যেহেতু আমার ইংলিশ ভার্সানের টপিকগুলো তুমি লিখছো,
তোমার সম্বন্ধে একটু হলেও জানা হয়ে যাচ্ছে ইংলিশ ভার্সানটা কী। সেইটার জন্যই অ্যাকচুয়ালি কি আমি ইংলিশ টোটালি আমি বোর্ড ওয়ার্কিং ইংলিশে করি, আর যখন বোঝাই তখন পুরোটা আমি বাংলায়, মানে বলি যখন সমস্ত কিছু বাংলায়, কিন্তু আমি যখন বোর্ড ওয়ার্কিং করি বোর্ড ওয়ার্কিংটা পুরোপুরি আমার থাকে হচ্ছে ইংলিশের, মানে লেখাগুলো ইংলিশে থাকে। হ্যাঁ, এটা যেমন ধরো একটা একটা ছোট্ট জিনিস বলি, যেমন আমি বলবো হয়তো প্রথম চ্যাপ্টার পড়াবো মূলের ধারণা, বলবো মূলের ধারণা কিন্তু লিখবো মূল কনসেপ্ট চ্যাপ্টারের নাম, এরকম। তো এরকম আর কি, যে টপিকগুলো যেগুলো কেমিস্ট্রির টপিক বা যেগুলো কেমিস্ট্রির টার্মস, ওই টার্মসগুলো আমি সবসময় চেষ্টা করবো ইংলিশে বলার। এর ফলে তোমরা দেখবে এরকম একটা সময় হবে যে তখন বাংলা বললে বুঝতে পারবে না, তখন দেখবে ইংলিশই তোমাদের মানে বেশি ইয়ে হয়ে যাবে, হ্যাবিচুয়েটেড হয়ে যাবে। তো সেই জন্য আমার ক্লাস মোটামুটি যারা 2 বছর করে তাদের ইংলিশটা মানে স্ট্রং করিয়ে দিন, সে যদি উইক থাকেও তাহলেও স্ট্রং করিয়ে দেবো। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তো সেইগুলো বলবো যে এটা একটা ব্যাপার যে আমি বোর্ড ওয়ার্কিং যখন করি পুরোপুরি ইংলিশে করি। তো এই হলো অ্যাকচুয়ালি টোটালি তোমাদের সাথে ইন্ট্রোডাকশান, বা কীভাবে কী করতে হবে না করতে হবে এগুলো ইন্ট্রোডাকশান। তো এইভাবে আমি মেনলি তোমাদেরকে পড়াবো, তোমরা প্রিপেয়ার থাকো যে নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে প্রথম চ্যাপ্টার মূল কনসেপ্ট থেকে আশা করছি ধারণা থেকে শুরু করব, মূলের ধারণা বা মূল কনসেপ্ট থেকে শুরু করব। সেখান থেকে একদম আমি যখন পড়াবো, আমি যেটা পড়াবো সেটা খাতায় লিখবে, খাতায় লিখে সেখান থেকে আমি প্রবলেমও দিয়ে দেবো, প্রবলেম করবে, তারপর সেটা বই থেকে পড়বে, বই থাকলে বই থেকে পড়বে, বই যদি কেনা হয়ে থাকে আর কি বই থেকে পড়বে। তারপর যদি কোনো প্রবলেম হয়, স্যার এই জায়গাটা আর একবার বলেন, আমি তোমাদের জন্য আছি, কিন্তু তোমাকে খাটতে হবে, আমি তোমার জন্য খেটে দেবো না। তো সেই হিসাবে আবারও বলছি যে যখন শুরু করবে একদম আজ থেকে আমি শুরু করাচ্ছি কেমিস্ট্রি। তো কেমিস্ট্রি যখন শুরু করছে একদম পুরো ডিপলি নলেজে পড়াবো, কিন্তু শুধু একটাই যে ডেলিকার পড়া ডেলি করবে। ওকে, ভালো থেকো। নেক্সট ক্লাস মূল কনসেপ্ট নিয়ে, যেটা ক্লাস 11-এ ফার্স্ট চ্যাপ্টার মূল কনসেপ্ট নিয়ে আসবো। ঠিক আছে, ওকে, বাই।